গ্রামের নাম সোনারপুর। নাম শুনলেই মনে হয় সুখ সমৃদ্ধি, কিন্তু বাস্তব ছবি তার ঠিক উল্টো। চারদিকে গরিব মানুষের হাহাকার। চাষের জমি সব কেড়ে নিয়েছে অত্যাচারী জমিদার রতনচন্দ্র রায়। সে কোনো আইনকানুন মানে না। কেউ যদি তার আইনকানুন না মানে, তার মৃত্যু অনিবার্য। কুড়েঘরে দরিদ্র কৃষক শম্ভু তার স্ত্রী লবণী ও ছোট মেয়েকে নিয়ে বসে আছে। লাবণী, এক মুঠো চালও ঘরে নেই। আজকে ছেলেটার মুখে কি দেব বলতো? আমি কালই তোমায় বলেছিলাম জমিদারের লোক এসেছে খাজনা চাইতে, তুমি কিছু করলে না। এখন কি হবে শম্ভু? কি করব বলতো, কি করব? নিজের জমি বাপ ঠাকুরদার, তাও সে জমিদার নিজের নামে লিখে নিতে যায়। না দিলে মারধর করে নিয়ে যাবে। কতবার বলেছি আমি জমি দেব না। না দিলে কি হবে? ওরা খুব ভয়ঙ্কর লোক। তোমার যদি কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? ওই শম্ভু, বাইরে আয়। জমিদার বাবুর হুকুম, আজই খাজনা দে। না দিলে আজই তোর ঘর পুড়িয়ে দেব। বল গিয়ে জমিদারকে, আমার কাছে খাজনার জন্য এক কানা করে নেই। যা পারিস কর। তো দেমাগ বুঝে আকাশ ছুঁয়েছে শম্ভু? গরিব হয়েও জমিদার বাবুর সঙ্গে তুই কথায় কথায় ঝাঁজ দেখাস। আচ্ছা থাক, আজকে জমিদার বাবুর জন্য একটা উপহার নিয়ে যাব। মকবুল লাবণীর দিকে কুৎসিত দৃষ্টি দেয়। শম্ভু তার কলার ধরে ঘুষি মারে। লড়াই শুরু হয়। মকবুল শম্ভুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং চুলের মুঠি ধরে টেনে নেয়। না মকবুল, ছেড়ে দে আমার স্বামীকে। হে ভগবান! জমিদার বাবু বলেছে যে অবাধ্য হবে তার জীবন নরক করে দিবে। আজ থেকে তোর নাম কালো তালিকায় লেখা হলো। খাজনা না দিলে তোর এই ঘর জমি থাকবে না সম্ভব। মকবুল শম্ভুকে মারধর করে অজ্ঞান করে দেয়। রক্ত ঝরছে। সে চলে যায়। লাবণী কাঁদতে কাঁদতে শম্ভুর মাথায় জল ঢালে। শিশুটি মায়ের আঁচল ধরে ভয় পায়। দূরে শোনা যায় জমিদারের হাসি। পরদিন সকাল। জমিদারের প্রাসাদে আসর বসেছে। রতনচন্দ্র বিলাসী আসনে বসে হুক্কা টানছে। তার সামনে মকবুল মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এই গ্রামে কারো সাহস হবে না আমার কথার বাইরে যাবার। যদি হয় তবে তার কপালে মৃত্যুর ছায়া নেমে আসবে। বাবু, তাহলে কালকেই শম্ভুর ঘর পুড়িয়ে দেব। না, এখনই করো না। আগে ওকে ভাঙতে হবে। ভয় দেখাও, অপমান করো, যাতে অন্যরা দেখে শিখে নেয়। এই গ্রাম আমার রাজত্ব। কেউ অবাধ্য হলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। পরদিন বিকেল। গ্রামে প্রবেশ করে এক যুবক, অর্জুন। তার চোখে আগুন, মুখে দৃঢ়তা, গায়ের রং পাকা কৃষকের মতো, কিন্তু চাহনিতে বিদ্রোহ, কাঁধে লাঠি। দেখেছিস অর্জুন ফিরেছে শহর থেকে? শুনেছি সে খুব পড়াশোনা করেছে। হয়তো জমিদারের সঙ্গে আমাদের কষ্টের কথা জানাবে। কাকু, খবর পেয়েছি জমিদার আবার কারো ঘর ভাঙতে চলেছে। এটা আর কতদিন চলবে? ভয় পেয়ে চুপ করে থাকলে একদিন কারো ঘর থাকবে না। বাবা, মুখ সামনে কথা বল। জমিদারের কান পর্যন্ত গেলে সর্বনাশ হবে। আমরা গরিব মানুষ, কি লড়াই করব? যেদিন ভয় হারিয়ে ফেলব সেদিনই মুক্তি আসবে। আমি ফিরে এসেছি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। অর্জুন জমিদারের বিরুদ্ধাচরণ শুরু করতেই জমিদারের লোকেরা তার মায়ের প্রাণনাশের হুমকি দেয়। রাতে শোনা যায় শম্ভুর ঘর জ্বলছে। গভীর রাত, চারদিকে অন্ধকার। শম্ভুর কুড়েঘর জ্বলছে, আগুনের শিখা আকাশ ছুঁয়েছে। গ্রামবাসী দূর থেকে দাঁড়িয়ে ভয় পেয়ে দেখছে। লাবণী মাটি চাপড়াতে চাপড়াতে কাঁদছে। অর্জুন ছুটে এসে আগুনে ঝাঁপ দেয়। অর্জুন শিশুটিকে আগুন থেকে টেনে বের করে আনে। তার কাঁধে পোড়া কাপড়, শরীরে কালো দাগ, কপালে রক্ত। শিশুটি কাঁদছে। অর্জুন শিশুটিকে লাবণীর হাতে দেয়। তুমি ঠিক আছো তো বৌদি? তুমি না থাকলে আজ আমার ছেলেটা বাঁচত না। ভগবান তোমায় রক্ষা করুক। এরা মানুষ না, পশু। আমি শপথ করলাম এই আগুনের প্রতিশোধ আমি নেব। জমিদারের লোকেরা অন্ধকারে বলে ওঠে, সবাই পুড়ে মরবে। অর্জুন হেসে মাথা নেড়ে পাশের কুয়োর কাছে বসে পড়ে। তার চোখে আগুনের শিখা প্রতিফলিত। দূরে অন্ধকারের ভেতর থেকে মকবুলের কণ্ঠ শোনা যায়, ঠাট্টার সুরে। মকবুল: অর্জুন, আগুন তো দেখলি। যদি জমিদার বাবুর কথা না মানিস, পুরো গ্রাম এমনই চলবে।
জমিদারের প্রাসাদে আসর বসেছে। রতনচন্দ্র বিলাসী আসনে বসে হুক্কা টানছে। তার সামনে মকবুল মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। অর্জুনকে আমি চিনি, ছোটবেলা থেকেই তার চোখে আগুন দেখেছি। ওকে ভাঙতে হবে, ভয় পেতে হবে ওকে, না হলে একদিন এই আগুন আমার প্রাসাদেও লেগে যাবে। বাবু, আজ রাতেই ওর মাকে ধরে এনে আপনার সামনে হাঁটু গাড়াবো। না, এত সহজে নয়। প্রথমে ওকে বুঝতে দাও ক্ষমতার মানে কি। খবর নিয়েছি ও পড়াশোনা করে শহর থেকে ফিরেছে। শহরের শিক্ষা পেয়েও যদি জমিদারের সামনে মাথা না ঝোঁকায়, তবে তাকে এমন শিক্ষা দিতে হবে যা ইতিহাসে লেখা থাকবে। অর্জুনের কুড়ে ঘরে অর্জুন হাতের ক্ষত বেঁধে বসে আছে। তোমার গায়ে এই পোড়া দাগগুলো কেন কেন নিয়েছিলে এত বড় ঝুঁকি? আমি যদি না করতাম আজ তোমার ছেলেটা বাঁচত না। তুমি আমাদের জন্য নিজের জীবন বাজি রাখলে, কিন্তু জমিদার এত সহজে ছেড়ে দেবে না। আমি ভয় পাই না বৌদি, ভয় পাওয়ার দিন শেষ, এবার লড়াই হবে। একটি বড় বটগাছের নিচে গ্রামবাসী জড়ো হয়েছে। অর্জুন সবার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। কতদিন ভয় পেয়ে বাঁচবে তোমরা? কতদিন জমিদারের গোলামগিরি করবে? তোমাদের ঘর ভাঙছে, জমি কেড়ে নিচ্ছে, মেয়ে বউয়ের ইজ্জত লুটছে, আর তোমরা চুপ করে আছো? ছি! কিন্তু জমিদারের হাতে বন্দুক আছে, গুন্ডা আছে, আমরা লড়াই করব কিভাবে? অস্ত্রের শক্তি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু মানুষের ঐক্যের শক্তিকে কখনো হারাতে পারে না। একসাথে হলে জমিদারকে হারানো সম্ভব হবে। আমি আছি তোমার সঙ্গে অর্জুন, যা করতে হয় করব। গ্রামবাসী মুখ চাওয়া চাওয়া করে। কারোর চোখে ভয়, কারোর চোখে আশার আলো দেখা যায়। গ্রামবাসীকে ভয় দেখানোর নতুন চাল চাই। অর্জুনের মায়ের ওপর আঘাত আনো। যদি মা কাঁদে, ছেলে মাথা নত করবে। ঠিক আছে বাবু, কালকেই কাজ হয়ে যাবে। অর্জুন মাঠে গ্রামবাসীদের সঙ্গে গোপন বৈঠক করছে। এই সময় মকবুল ও তার গুন্ডারা অর্জুনের বাড়িতে ঢোকে। বৃদ্ধা মা একা ঘরে। তারা চুল টেনে টেনে বের করে নিয়ে যায়। বৃদ্ধার চিৎকার রাতের আকাশ ছিঁড়ে দেয়। অর্জুন দূর থেকে মায়ের আওয়াজ শুনে দৌড়াতে শুরু করে, কিন্তু গুন্ডারা মাকে গরুর গাড়িতে তুলে পালায়। অর্জুনের হাতে কিছু লেগে থাকে, গুন্ডাদের একজনের লাল পাগড়ি। মা, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে ফিরিয়ে আনবো, আর এই অত্যাচারের শেষ না হওয়া পর্যন্ত আমি থামবো না। নদীর ধারে অর্জুন একা বসে আছে। নদীর জলে আগুনের মতো লাল সূর্যের প্রতিফলন। তার চোখ লাল, সারা রাত জেগেছে। হাতে মকবুলের লাল পাগড়ি। রতনচন্দ্র রায়, তোর রাজত্বের দিন শেষ, আজ থেকে যুদ্ধ শুরু। বড় বটগাছের নিচে গ্রামবাসী জড়ো হয়েছে। অর্জুন মাটিতে লাঠি দিয়ে একটি পরিকল্পনা আঁকছে। শুনে রাখো, আমরা সরাসরি বন্দুকের সঙ্গে লড়ব না। জমিদারের প্রাসাদে 100 রক্ষী আছে, কিন্তু রক্ষীরাও মানুষ, ওদেরকেও ভয় দেখানো যায়। কি করব আমরা? প্রথমে ওদের রসদ কেটে দাও। জমিদারের খাজনার চাল, গম সব রাতের অন্ধকারে গুদাম থেকে সরিয়ে আনব। ওরা যখন ক্ষুধার্ত হবে, তখন আমরা আঘাত করব। কিন্তু অর্জুন, গুন্ডাদের হাতে তো বন্দুক আছে। তাদের বন্দুকের গুলি আছে, আর আমাদের হাতে আছে সাহস। আমরা ফাঁদ পাতব, বাঁশের কাটা, গর্ত, জ্বালানি, গ্রামটাই আমাদের দুর্গ হবে। আমরা সবাই আছি তোমার সঙ্গে অর্জুন, এগিয়ে চলো। অর্জুন মাথা নিচু করে কাজ করতে থাকে। অর্জুন, তুমি এত রাতে এখানে কি করছো? জানো না এখানে বিপদ আছে? বিপদ তো আগেই এসেছে। আমার স্বামী শম্ভু মরে গেছে, ঘর পুড়েছে। এখন ভয় করার কিছু নেই, কিন্তু তুমি তোমার জীবনটা বিপন্ন করছো। আমি নিজের জন্য লড়ছি না বৌদি, আমি লড়ছি তোমাদের জন্য, এই গ্রামের জন্য। দুজনের চোখে চোখ। মুহূর্তটা ভারী হয়ে ওঠে। দূরে শোনা যায় শিয়ালের ডাক। অর্জুন মাথা নিচু করে কাজ করতে থাকে। লাবণী চলে যায়, কিন্তু তার চোখে এক অদ্ভুত মিশ্র আবেগ, কৃতজ্ঞতা ও ভয়। জমিদার রতনচন্দ্র মদের গ্লাস হাতে আয়নার সামনে দাঁড়িয়ে। তার চোখ লাল, মুখে এক কুৎসিত হাসি। হঠাৎ আয়নার পেছন থেকে বের হয়। বাবু, গুন্ডারা খবর দিয়েছে অর্জুন গ্রামবাসীকে নিয়ে যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে। আমি জানি এই অর্জুনকে আমি এত সহজে মরতে দেব না। আমি চাই ওকে ধীরে ধীরে ভাঙতে, যেমন করেছিলাম ওর বাবার সঙ্গে। ওর বাবা? হ্যাঁ, ওর বাবা একদিন আমার বিরুদ্ধে মাথা তুলেছিল। আমি নিজে গুলি করেছিলাম, আর আজ তার ছেলেকে আমার পায়ের তলায় পিষে ফেলব। গভীর রাত, গুন্ডাদের গুদাম ঘর। হঠাৎ ছায়ার মতো গ্রামবাসীরা ঢুকে পারে, বাঁশের লাঠি, দা হাতে। অর্জুন সবার সামনে। তারা গুদামের চাল, গম লুটে নেয়।
বাইরে পাহারাদারদের ফাঁদে ফেলে জখম করা হয়। পুরো গুদাম আগুনে জ্বলতে থাকে। এটা শুধু শুরু। এই আগুনের আলো জমিদারের চোখে জ্বলুক। রতনচন্দ্র তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরের জ্বলন্ত গুদামের দিকে তাকিয়ে আছে। তার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে ঝলসে ওঠা আগুন। অর্জুন, এখন থেকে খেলা শুরু হলো। মকবুল, ভোরের আগে লাবণীকে এখানে নিয়ে আয়। আমি ওর কান্না শুনে অর্জুনের আগুন নিভিয়ে দেব। বুঝেছি বাবু, লাবণীকে তুলে আনবো, তার সঙ্গে অর্জুনকে মারারও ফাঁদ পাতবো। গভীর রাত, লাবণী কুড়ে ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছে। বাইরে ঝড়ো হাওয়া। হঠাৎ দরজা ভেঙে ঢোকে মকবুল ও গুন্ডারা। বাঁচাও, কে ওরা? মকবুল লাবণীকে জোর করে গরুর গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। রাতের অন্ধকারে ছোট মেয়েটি অর্জুনের কাছে ছুটে এসে বলে, অর্জুন দাদা, মকবুল মাকে তুলে নিয়ে গেছে। রতনচন্দ্র রায়, তোর কপাল পড়ল। ভাইরা, চুপ থাকলে আমাদের মায়েরা, বোনেরা কেউ নিরাপদ থাকবে না। আজ রাতেই যুদ্ধ হবে। জমিদার রতনচন্দ্র মদের গ্লাস হাতে আয়নার সামনে দাঁড়িয়ে। তুই সুন্দরী লাবণ্য, এই গরিব চাষি খেতুর জন্য তোর সৌন্দর্য নষ্ট কেন কর? আমি তোকে রানী বান। তোর ছোঁয়া আমার মৃত্যু থেকেও ভয়ঙ্কর। আমার শরীর নিতে চাইলে আমার প্রাণ নিতে হবে আগে। মরে যাবি? তার আগে আমি তোর চোখ দিয়ে অর্জুনের লাশ দেখতে চাই। আজ রক্ত ঝরবে, হয় আমাদের নয় জমিদারের। যদি মরতে হয় মাথা উঁচু করে মরব। হ্যাঁ হ্যাঁ, আজ আর আমরা চুপ থাকবো না, জমিদারের সাথে যুদ্ধ করব। অন্ধকার রাতে অর্জুন গোপনে প্রাসাদের পেছনের গেট দিয়ে ঢোকে। পেছনে আরো কয়েকজন সাহসী যুবক। তারা বাঁশের ভাত পাচ্ছে, কুড়াল নিয়ে পাহারাদারদের একে একে নিস্তব্ধ করছে। অর্জুন সাবধান, সামনে মকবুল দাঁড়িয়ে আছে। আজ মকবুলের মরণ আমার হাতে হবে। এটা গ্রামবাসীর জন্য, শম্ভুর জন্য, আমার মায়ের জন্য। অবশেষে তুই এলি। আমি জানতাম তুই আসবি, কিন্তু অর্জুন, আমি খেলোয়াড়, খেলাটা শেষ করব আমি। সে বন্দুক তুলে ধরে, গুলি ছোড়ে। ওর দেয়ালে আঘাত লাগে। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। বন্দুক পড়ে যায়। জমিদার তলোয়ার তুলে নেয়। অর্জুন লাঠি দিয়ে প্রতিহত করে। তোর বাবার রক্ত আমার হাতে লেগে আছে, আজ তোরটাও লাগবে। এই কথা শুনে অর্জুনের চোখে রক্ত নেমে আসে। সে তীব্র আঘাতে জমিদারের তলোয়ার ছিনিয়ে নেয়। দুইজন ধস্তাধস্তি করতে করতে জানলার কাছে চলে যায়। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা যায় রতনচন্দ্র জানলা দিয়ে পড়ে প্রাসাদের উঠোনে আছড়ে পড়েছে। লাবণী বাধা। অর্জুন তাকে মুক্ত করে। গ্রামে নতুন ভোর আসছে, কিন্তু ক্লাইম্যাক্স এখনো বাকি। ভোরের আলো ফোটার আগেই গ্রামের মানুষ একত্র হয়েছে মাঠের পাশে। প্রত্যেকের হাতে লাঠি, কুড়াল, বাঁশের ডান্ডা। মুখে দৃঢ়তা, চোখে ক্রোধ। আজ আমরা যদি না দাঁড়াই, কাল আমাদের সন্তানেরাও দাস হয়ে যাবে। সবাই একসাথে থাকুন, কোনো ভয় নেই। বাবু, গাওয়ালারা একত্র হয়েছে, সবাই অস্ত্র নিয়ে এইদিকে আসছে। তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমার সিপাহীরা কোথায়? সিপাহীদিকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তারা আসতে ভয় পাচ্ছে। ভয়? আমার নামে ভয় নেই তাদের। আমি রুদ্রনারায়ণ, এ প্রাসাদের রাজা। অত্যাচারীর পতন চাই, জমি আমাদের অধিকার। অত্যাচারীর পতন চাই, জমি আমাদের অধিকার। কিছু লোক বাঁশের ডান্ডা দিয়ে প্রাসাদের বড় দরজায় আঘাত করতে শুরু করলো। পিছিয়ে যাও, না হলে গুলি করব। রুদ্রনারায়ণ গুলি চালালো। গুলির শব্দে চারদিক কেঁপে উঠল। সবাই রাগে ফুঁসে উঠল। একজন গ্রামের মানুষ মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়ল রুদ্রনারায়ণের উপর। তার বন্দুক কেড়ে নেওয়া হলো। বাঁশের ডান্ডা, লাঠি, কুড়াল দিয়ে আঘাত। আমি হারলাম। তার বিশাল প্রাসাদে আগুন ধরিয়ে দিল গ্রামের মানুষ। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে গেল। সবাই উল্লাসে চিৎকার করল। পরের দিন সকালে গ্রামের চিত্র একেবারে বদলে গেছে। জমিদারের শাসন নেই। সবাই মিলে জমি ভাগাভাগি করছে। রেনু গোপালকে বলল, দেখেছিস, একসাথে থাকলে কত বড় অন্যায় হার মানে। গ্রামের মানুষ মিলেমিশে ধান খেতে কাজ করছে। পাখির কলতান, মাটির গন্ধ আর মুখে হাসি। এবার গ্রামে সত্যি শান্তি।